চিৎকার করে পিছিয়ে গেল হিয়া। নিলয় দাঁড়িয়ে, হাতে গাছের কাঁচা ডাল, চোখে মুখে পৈশাচিক হাসি নিয়ে তাকিয়ে আছে হিয়ার দিকে। আপনি কিভাবে আসলে? তুতলিয়ে কথা শেষ করতে পারল না হিয়া। সপাটে চড় পড়েছে তার এক গালে। কানটায় কেমন ভো ভো শব্দ হচ্ছে। গাল, কান, মাথা গরম হয়ে গিয়েছে। এক গালে হাত দিতে দিতে আরেক গালেও পড়ল নিলয়ের বলিষ্ঠ হাতের চড়। এবার হিয়ার মাথায় ঘুরে উঠল। পড়ে যেতে যেতে নিজেকে সামলালো। দু গালে হাত চেপে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্না যেন নিলয়ের মেজাজ আরো খারাপ করে দিল। এখন ভ্যাবে করছিস, তখন শুনেছিলিস আমার কথা? এই নিলয় হাসানকে কি মনে হয় তোর? বলতে বলতে কচি ডাল দিয়ে পায়ের গোড়ালিতে প্রহার করছে। ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে হিয়া। দুগালে হাত দিয়ে কান্না করছে আর বলছে, আর এমন হবে না ভাইয়া, এবারের মতো ছেড়ে দিন। লাফিয়ে বিছানায় উঠে পড়েছে হিয়া। হাঁপাচ্ছে নিলয়। বেয়াদবটাকে মারতে চায় না, তাও তাকে রাগিয়ে দেয়। এটা শাস্তি পাওয়ার জন্য মুখিয়ে থাকে এটা। বেয়াদব। আজকে রাতে যদি দরজা লক দেখি তাহলে তুই শেষ। বলেই বড় বড় কদমে চলে গেল নিলয়। পায়ে হাত বুলিয়ে কান্না করছে হিয়া। সে বাড়ি চলে যাবে, এখানে আর থাকবে না। এই লোক তাকে মেরে ফেলবে নয়তো একদিন। নিলয়ের রুমের সোফায় বসে আছে আসিফ। নিলয়কে আসতে দেখে হঠাৎ উঠে দাঁড়ালো সে। সে নিলয়ের ফ্রেন্ড, কলিগ, ভাই সব। এক কাজিনের বিয়েতে ছুটিতে ছিল 3-4 দিন হসপিটাল থেকে। পিছিটা কে রে দোস্ত? এরকম একটা কেশবতী বউ থাকলে জীবনে আর কি লাগে? গদগদ কণ্ঠ আসিফের। আসিফের শার্টের কলার চেপে ধরল নিলয়। চোখে মুখে রাগের আভাস। চোখ তুলে নিব আসিফ। এদিক সেদিকে চোখ দিবি তো রোগী দেখবি কি? তোকেই রোগী বানিয়ে দিব। গর্জে উঠল নিলয়। বন্ধু রেগে গেছে বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল আসিফ, রিল্যাক্স, এরকম বলিস কেন? আমি তো জাস্ট ফান করলাম ইয়ার। তুই তো জানিস একজনকে মানাতেই আমার জীবন তেনা তেনা। আবার আবার ওর কথা মুখে উচ্চারণ করছিস? আবার তেড়ে গেল নিলয়। কয়েক পা পিছিয়ে গেল আসিফ। থাক দোস্ত, চুপ। আমি তুই যা বলার বল। বিরক্ত হয়ে বলল আসিফ, তোকে কথা বলতে বারণ করিনি, শুধু ওর বিষয়ে কিছু বলতে বারণ করেছি। কটমটিয়ে বলল নিলয়। এই, ওটা কে বলবি না তো নাকি? তা না হলে বুঝবো কিভাবে কোথায় মহাভারত অশুদ্ধটা করে ফেলেছি? হিয়া, ছোট্ট জবাব নিলয়। সোফায় গা এড়িয়ে দিয়েছে নিলয়। তার ভালো লাগছে না। ও, আসিফের কাছ থেকে আর কোনো শব্দ ভেসে আসলো না। তার বন্ধুর জীবনের সবকিছুই সে জানে। বলতে গেলে তার কাছে খোলা বইয়ের মতো নিলয়। নিলয় কেন কি করে সবই সে বুঝতে পারে। রাকিবের থেকে শুনলাম তোদের দলের নাকি একজন বিশ্বাসঘাতকতা করেছে বলে মেরে দিয়েছিস। রকিব আশফাক তার চাচাতো ভাই। রাজনীতির প্রতি অনেক ঝোঁক তার, তাই রাজনীতিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। তার থেকে বছর দুয়েক ছোট রকিব। একজন এমপির অ্যাসিস্ট্যান্ট হওয়া তো চারটেখানি কথা না। হুম। অবাক হলো না আসিফ। নিলয় কাউকে ক্ষমা করবে এটা নিতান্তই জেগে থেকে স্বপ্ন দেখার মতো। আচ্ছা, তোর পিচ্ছি বউয়ের কথা বাদ, এবার আমার দুঃখটা তো শোন। সোফা থেকে শান্ত দৃষ্টি ছুড়ল নিলয়। অর্থাৎ এখান থেকে উঠলে তোর খবর আছে। বন্ধুর দৃষ্টিতে পাত্তা দিল না আসিফ। এ ছেলে সারা জীবনই এমন করে, কত আর পাত্তা দেবে। তুই কিছু বলিস না কেন জাইমাকে? নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আমাকে। আমার জন্য কি তোর মায়া হয় না? নিজে তো এখন ঠিকই বউ নিয়ে রাত কাটাস। সোফা থেকে কুশন ছুঁড়ে মারল নিলয়। বারবার আমার বউয়ের টপিকে যাস কেন? বারণ করেছি না? আচ্ছা, যা আর বলবো না। এবার তো আমার কথা একটু ভাব। তোর পালিত বোনকে কিছু বল। সে আজ 2 বছর যাবৎ জাইমাকে পছন্দ করে, কিন্তু মেয়েটাকে কিছুতেই মানাতে পারছে না। এই দুঃখ কাকে বলবে সে? তোদের বিষয়ে আমার ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছে নেই। তোরটা তুই সামলা। আমার দ্বারা কত উপকার পেয়েছিস ভুলে গেছিস? শালা নিমো হারাম। পাত্তা দিল না নিলয়। উঠে রেডি হতে নিল হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। আরও আগেই চলে যেত, তবে সিসিটিভি ফুটেজগুলো চেক করার দরকার ছিল। তাদের বাসার ভিতরে বাইরে সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছে। চারিদিকে শত্রুর অভাব নেই, কখন কি করে বসে। মূলত গ্যারেজের পাশের রুমটাও এই কারণেই করা। এই রুমে সে ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, নিষিদ্ধ।
তারপর বেয়াদবটাকেও সাহায্য করার ছিল, তাই একটু লেট করেই যেতে জানিয়ে দিয়েছিল হসপিটালে। শিরিন হক নাস্তা বানিয়েছেন কাজের লোক দিয়ে। আসিফ বসে বসে নাস্তা করছে। সে একেবারে রেডি হয়ে এসেছে হসপিটালের উদ্দেশ্যে। সে বসে হিয়ার কথা চিন্তা করছে। বেচারিটা যে কার পাল্লায় পড়ো, এত বড় নিলয়ের সাথে এতটুকু হিয়া। আহারে, মুখ দিয়ে আফসোসের সুর তুলে আবার নাস্তায় মনোনিবেশ করলো আসিফ। আকাশে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। জেরিনরা এসেছে এখনই। ড্রয়িং রুমের সোফায় বসে আছে জেসমিন বেগম। জেরিন আর তার কাজিন আনায়া। আনায়া জেরিনের ফুফাতো বোন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে। ও হাতে শরবত নিয়ে কয়েক পদের নাস্তা নিয়ে এগিয়ে আসলো শিরিন হক, জাইমা আর হিয়া। পা ব্যথা করছে হিয়ার, পায়ে কালশিটে দাগ পড়েছে মারের, তবুও এখানে আছে। বাড়িতে মেহমান এসেছে, সে রুমে বসে থাকলে বিষয়টা কেমন দেখায় না? শরবত নাস্তার ট্রেগুলো টেবিলে রাখলো তারা। একে অপরের সাথে কুশল বিনিময় করছে। জেরিন উঠে হিয়াকে টেনে তার পাশে বসালো। জাইমাকেও বসতে বলল সোফায়। তার ফুফাতো বোন আনায়ার সাথেও পরিচয় করিয়ে দিল। এত জ্যাম বাংলাদেশে, উফ, আমাকে ফ্রেশ হতে হবে। জেরিন, আমার রুমটা দেখিয়ে দিতে বলো। বিরক্তি কণ্ঠে আনায়া বলে উঠল। তার কথা শুনে হিয়া জাইমা একে অপরের মুখ চাওয়াচাই করলো। বাংলাদেশে জ্যাম, এটা কি নতুন কিছু? এত ঢং করে বলার কি হলো? পরনে জিন্স আর শর্ট টপস, চুলগুলো হালকা লাল কালার করা পরিপাটি মডার্ন মেয়েটাকে দেখে নাক মুখ কুচকালেন শিরিন হক। তার এ ধরনের মেয়ে পছন্দ না, জেসমিন বেগমেরও পছন্দ না। কিন্তু কি আর করার, নরাশের মেয়ের সাথে আসতে বললে কি আর না করা যায়? তার উপর তার ননাস আবার তার উপর গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে। ভদ্রমহিলা ভালোই বিপাকে আছেন এদের মা মেয়েকে নিয়ে। হিয়া মা, ফুপিমনির কাছে আসো, কতদিন পর দেখলাম বাচ্চাটাকে। এসে হিয়াকে কাছে ডাকলেন জেসমিন বেগম। জেরিনের পাশ থেকে উঠে জেসমিন বেগমের দিকে গেল হিয়া। জেসমিন বেগম হিয়ার মাথায় হাত বুলিয়ে গ্রামের সকলের খোঁজ খবর নিলেন। ভাবি, এবার হিয়াকে আমাদের সাথে চট্টগ্রামে নিয়ে যাব। আপনি যখন বলেছেন হিয়া যেতে চাইলে নিয়ে যাবেন, জেরিনের সাথে থেকে আসবে নয়তো কদিন। মেকি হেসে বলল শিরিন বেগম। তার যে ছেলে। না ভাবি, কদিনের জন্য না, আমাদের শিহাবের জন্য একেবারে নিয়ে যাব। এই টুকটুকে মেয়েটাকে, শিহাবের টুকটুকি। বলেই হাসতেন তিনি। শিরিন বেগম আমতা আমতা করেন। স্বামীর সাথে দ্রুত এ বিষয়ে কথা বলতে হবে। ছেলের কানে এ কথা যাওয়ার আগে এখন এসব থাক আপা, একটু রেস্ট নিন, তারপর না হয় কথা হবে এ বিষয়ে। কথা এড়ালেন তিনি। আয়ানা ঘাড় ঘুরিয়ে হিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। ও এটাই তাহলে শিহাবের টুকটুকি? কই, আহামরি তো কিছু দেখলো না যে সে এ মেয়ের মধ্যে। প্রথম দেখাই তার কেন যেন হিয়াকে ভালো লাগলো না। সে আর শিহাব একই ক্লাসে পরে, সাথে মামার ব্যবসাও দেখাশোনা করে শিহাব। ব্যবসার কাজেই আটকা পড়েছে দুজন। দু একদিন পরই চলে আসবে তারা এখানে। জেরিন আর আয়ানাকে দুতলায় দুটো রুমে থাকতে দেওয়া হলো। হিয়ার পাশাপাশি রুম তাদের। ফ্রেশ হয়ে জেরিন হিয়ার রুমে এসেছে গল্প করতে, সাথে জাইমাকেও নিয়ে এসেছে। সে বাবা কথা বলা, আড্ডা দেওয়া ছাড়া থাকতে পারে না। আর এদের সাথে তো কতদিন কথা হয় না। সে কোনো রকম ফ্রেশ হয়ে এসেছে আড্ডা দিতে। নীলয় ভাইয়াকে দেখলাম না, ভাইয়া নিশ্চয়ই এখনো হাসপাতালে। হিয়া মুখ কালো করলো। তারা কথা বলছে তো বলছে, ওই শয়তানটাকে মাঝখানে টানার কি হলো? তার হাড়গোড় ভেঙে দিল শয়তান একটা। হিয়াকে মুখ কালো করতে দেখে জাইমা জবাব দিল, হ্যাঁ, ভাইয়া তো এখন হসপিটালে, হয়তো মাঝে মধ্যে আবার আঙ্কেলের সাথে কোনো মিটিংয়েও যায় ডিউটি শেষে। মিটিং ফিটিং কি যায় মা আপু, বলো গুন্ডামি করতে যায়, গুন্ডা একটা। বলেই মুখ বাঁকালো হিয়া। জাইমা চোখ পাকালো হিয়াকে। মেয়েটা ভাইয়ার কাছে এসব বলার জন্য মার না খেলে ঠিক হবে না। কি হলো হিয়া, ভাইয়াকে তোমার গুন্ডা মনে হলো? তুমি জানো ভাইয়া ঢাকার কত মেয়ের হার্ট গ্রুপ? আমাদের চট্টগ্রামেও ভাইয়ার ভালো চর্চা আছে। এমপি জয়নাল এহসানের ছেলে ডক্টর নিলয় এহসান, মিস্টার অ্যাংরি ইয়াংম্যান নামে যখন খবরের পাতায় ছবি ছাপে, কত ভালো লাগে জানো? কত মেয়েরা আমার কাছে ভাইয়ার মোবাইল নাম্বার চায় জানো, যখন জানে আমি ভাইয়ার কাজিন।
হিয়া জেরিনের কথা শুনে ওর দিকে তাকিয়ে মনে মনে হাসত। আমাকে যে মাইর দেয় তাহলে তাদের মিলে দিলে তারাও তখন গুন্ডাই বলতো গো ময়না পাখি। সে শুধু মুখে ও আচ্ছা। বলে একটু হাসত। তোমাদের একটা সিক্রেট বলি শোনো। ফিসফিস করে বলল জেরিন। হিয়া আর জাইমা দুজনেই আরেকটু সামনে এগিয়ে কান পেতে বসত। আমার আনায়া আপুও ভাইয়া বলতে অজ্ঞান। বাবা আসলে নীলয় ভাইয়া আর আনায়া আপুর বিয়ের কথা বলবে বলেছে। বলেই মিটিমিটি হাসটা জেরিন। হিয়ার মনে হলো তার ভেতরে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ভেতরে অসহ্য যন্ত্রণা হওয়া শুরু হলো। চেহারাও তার ছাপ দেখা কারো। জেরিন এটা সেটা বলেই যাচ্ছে, বিয়ে হলে কি করবে না করবে এটা সেটা। জাইমা দেখলো হিয়ার প্রতিক্রিয়া কোনো মেয়েরই ভালো লাগবে না স্বামীর বিয়ের কথা শুনলে। সে হিয়ার অস্থিরতা বুঝল। হিয়াকে দেখে একটু হাসলো মনে মনে। স্বামীকে সারাদিন এটা সেটা বলে আবার ভালোবাসে। সে হিয়াকে একটু একা থাকতে দিয়ে এটা সেটা বলে নিচে নিয়ে গেল। জাইমা জেরিন চলে যেতেই হিয়া ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। সাথে সাথে লাইট অফ করে শুয়ে পড়ল। তার এমন লাগছে কেন? এমনটা তো হতেই পারে নিলয় তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারে। তাকে ছেড়ে দেবে নিলয়? আটকে উঠল হিয়ার কলিজা। তাকে তো নিলয় ভাইয়া ভালোবাসে না, ঠিক না? ভালোবাসবেই বা কেন সে? কারো নিলয় ভাইয়া কত সুন্দর। ভালোবাসলেই কি কেউ কাউকে কথায় কথায় এভাবে আঘাত করে, মারে? তার জীবন থেকে যদি চলেই যাবে তাকে ছেড়ে, তাহলে সেদিনটা কেন আসতো তার জীবনে? মুখে দু হাত চেপে কান্না করছে হিয়া। মনের ব্যথায় ফোলা পায়ের ব্যথা ভুলে গেল হিয়া। কত শত আহাজারি করলো অবুঝ কিশোরী মনটা। ঘড়িতে তখন 10:30। ড্রয়িং রুমে শুধু জয়নাল এহসান, জেসমিন বেগম আর শিরিন হক উপস্থিত। খাওয়া দাওয়ার পাট একটু আগেই চুকিয়েছে সকলে। জেরিন আর আনায়া রুমে চলে গেছে ঘুমানোর উদ্দেশ্যে। হিয়া খায়নি, রুম থেকেই বের হয়নি। আর জাইমা ডাকতে গিয়েছিল তাও আসেনি। সে বুঝলো না এই মা মেয়ে এসে দুই জামাই বউকে দুজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে কিছু না জেনেই। আর একজন শয্যাশায়ী হয়ে আছে জামাইয়ের বিয়ের কথা শুনে। অসহ্য পাগলের কারখানা যত সব। নীলয় এখনো বাড়ি ফেরেনি। সে প্রায়ই লেট করে আসে, এটা আর নতুন কিছু না। তাই সেদিকে খেয়াল দিলেন না শিরিন হক। তার পুরো ধ্যান স্বামী আর ননদের কথার মধ্যে। আনায়াকে তো দেখেছো ভাই, আনায়া নিলয়কে পছন্দ করে, আর নিলয়েরও তো বিয়ের বয়স হয়েছে। তাই ভাবছি যদি নিজেদের মধ্যে ভালো মেয়ে পাওয়া যায় তাহলে আর দূরে দেখার দরকার কি। আর শিহাবের বাবা আসলে আমরা ভেবেছি হিয়ার জন্য প্রস্তাব পাঠাবো শিহাবের জন্য। আমতা আমতা করে বললেন জেসমিন বেগম। ভাইকে বড্ড ভয় পায় ভদ্রমহিলা। বোনের কথা শুনে মুখ গম্ভীর হলো জয়নাল এহসানের। গম্ভীর মুখেই বললেন, তুই যেটা বলছিস সেটা অসম্ভব জেসমিন। হিয়া এই ইয়েসান বাড়ির পুত্রবধূ। দ্বিতীয়বার যেন এ কথা এ বাড়িতে না শোনা যায়। আর নিলয়ের সামনে তো বলেও না। এটা ঠিক তোকে জানানো হয়নি, ভুল হয়েছে আমাদের। তবে আমি চাইবো তোর দেওয়া প্রস্তাব যেন নিলয়ের কান পর্যন্ত না যায়। আমার ছেলেকে আমি চিনি, ও কোনো কিছু আস্ত রাখবে না তার। আর তাহলে বলেই তিনি স্ত্রীর দিকে কঠিন চোখে তাকিয়ে রুমে চলে গেলেন। শিরিন হক দাঁড়িয়ে আছেন অপরাধী হয়ে। তার ওই সিদ্ধান্তেই আজ এত সব ঝামেলা হচ্ছে। ছেলের কাছেও তিনি অপরাধী। এদিকে জেসমিন বেগম কি প্রতিক্রিয়া দেবেন তাই যেন ভুলে গেছেন। নিলয়ের আর আনায়ারটা হবে না তা না হয় মারা যায়। হিয়াও বিবাহিত, তাও আবার নিলয়েরই বউ। মেয়ের মাধ্যমে জেনেছিলেন ভদ্রমহিলা তার ছেলের মনের কুঠুরিতে হিয়া নামক মেয়েটার বসবাস। এখন কি হবে? ছেলেটাকে কিভাবে বলবেন এই কথা? রাতের মধ্যপ্রহর চলমান। নিলয় এসেছে প্রায় 11টার দিকে। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে কিছু কাজ সেরেছে সে। কাজ শেষে উঠে ঘড়িতে দেখলো রাত 1:18। বিছানার উপরে রাখা ব্যাগ থেকে একটা মলম নিয়ে লাইট বন্ধ করে হিয়ার রুমের দিকে হাঁটা দিল নিলয়। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই ঘুম ছুটে গেল হিয়ার। একটু নড়াচড়া করলো কিন্তু ঠান্ডা ভাবটা যাচ্ছে না। চোখ মেরে তাকালো হিয়া। পায়ের দিকে তাকাতেই দেখলো কেউ সেখানে বসে। আটকে উঠে লাফ দিয়ে বসলো হিয়া। হাতের মলমের ক্যাপটা লাগাতে লাগাতে হিয়ার দিকে তাকালো নিলয়। নিলয়কে দেখে গুটিয়ে নিল নিজেকে হিয়া। কেন এসেছে এখানে? আবার বিয়ে করবে নতুন বউয়ের কাছে যাক। অভিমানী কিশোরী দু হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল অন্যদিকে চেয়ে একটু শব্দ ব্যতীত। পায়ে মলম লাগাসনি কেন?
মেরেছি তো মেরেছি তাই বলে সারাদিন এই ব্যথা নিয়ে থাকবি মলম না লাগিয়ে? গম্ভীর মুখে প্রশ্ন নিলয়। নির্বিকার হিয়া কোনো কথা বলল না, মুখ এখনো অন্যদিকে ফিরিয়েই। আমার দিকে তাকা। ওদিকে কি? জবাব দিচ্ছিস না কেন শুনি? আমাকে রাগাতে ভালো লাগে সবসময় তোর? বলতে বলতে হিয়াকে টেনে এপাশ করলো। চোখ গড়িয়ে জল পড়ছে হিয়ার কোনো শব্দ ব্যতীত। তার কিশোরী মন স্বামী নামক প্রণয় পুরুষটার কাছে আহ্লাদি হতে চাচ্ছে, কেটে কেটে বুক ভাসাতে চাচ্ছে এ লোকটা। যখন ভালোবাসা বিয়ে কিনা বুঝতেই এই লোকটার সাথে বাঁধনে আটকা পড়লো, তখন থেকে এই লোকটাকে ঘিরে আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা সব সৃষ্টি হয়েছে তার মনে। এই লোকটা গভীরভাবে ছুঁয়েছে তাকে, তার সতীত্ব বিলীন হয়েছে এই লোকটাতে। সে কি করে বলবে ভুলবে এত সব? সে মরে যাবে, সত্যিই মরে যাবে। হিয়াকে কান্না করতে দেখে অবাক হলো নিলয়। যেতে বসে মেয়েটাকে কি বেশি ব্যথা দিয়ে দিল? হিয়াকে টেনে এনে কোলে বসালো নিলয়। তাল সামলাতে নিলয় গা ধাকড়ে ধরল হিয়া দু হাতে। সরি সোনা, আর এরকম হবে না। কেন রাগাস আমায় বারবার বলতো? মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নিলয়। কাঁধে আলতো করে চুমু খেলো একটা, আরেকটা পরপর আরও কয়েকটা। নাক টানছে হিয়া, সে নিজেকে কিছুতেই শক্ত রাখতে পারছে না। খানিকটা বিরক্ত হলো এ চোখের জলের ওপর, তবে অবাক হলো নিলয়কে সরি বলতে শুনে। এখনো কান্না করছিস কেন? বললাম তো আর রাগাবি না, তাহলে আর মায়েরও খাবি না। হিয়া দু পা দিয়ে নিলয়ের কোমর পেঁচিয়ে ধরো, দু হাতে কাঁধ পেঁচিয়ে ধরে নিলয়ের কাঁধে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি বেশি বেমানান আপনার সাথে নিলয় ভাই? হিয়ার বিড়বিড় আরো কথা শুনে ভ্রু কুচকালো নিলয়। সে ভালোবাসে কি বাসে না এটা কি এই মেয়ে ওকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বোঝাতে হবে? হিয়াকে পেছনের দিকে টেনে এনে হিয়ার চোখে চোখ রাখলো নিলয়। তোর কি মনে হয়? আমার কি মনে হবে? সারা দিনেই তো মারের উপর রাখেন, আমার আর কি মনে হবে? বলেই নাক টেনে নিলয়ের কাঁধে নাক ঘষল হিয়া। তার এক সময় মনে হয় এই লোকটাকে দুনিয়া ভরা ভালোবাসে, আবার এক সময় মনে হয় তাকে দু চোখে দেখতে পারে না। এই যে দিনে কি মারটাই না দিল, অথচ এখন কত ভালো আদরে লক্ষ্মী ছেড়ে দুমুখ একটা। এই বারবার আমার টি শার্টে নাক মুছছিস কেন? ছ্যা, ইয়াক। বলে নিলয় টেনে টি শার্ট খুলে ফেলল। কি হয়েছে? হঠাৎ এগুলো বলছিস কেন? হিয়ার পিঠ বেয়ে ঘাড়ে হাত রেখে জিজ্ঞেস করলো নিলয়। দুপাশে মাথা নাড়ল হিয়া, অর্থাৎ কিছু না। বলতে বলেছি। ঘাড়ে চাপ প্রয়োগ করলো নিলয়। আপনি তো কখনো বলেননি ভালোবাসেন কি না। ভালোবাসলে তো ঠিকই বলতেন। বাচ্চা বাচ্চা অভিমানী কথা হিয়ার। হিয়ার কথা শুনে ঠোঁট টিপে হাসল নিলয়। তার পিচ্ছি বউটা সে ভালোবাসে কিনা জিজ্ঞেস করছে। আমার ছোঁয়ায় ভালোবাসা বোঝা যায় না? হিয়ার কাছে প্রশ্ন নিলয়ে। আপনার ছোঁয়ায় আমি ব্যথা ছাড়া আর কিছুই পাই না। তাহলে আমার ভালোবাসাই ব্যথাময়, আর এরকমটাই চলতে থাকবে সারা জীবন। বলেই হিয়ার কোমর চেপে আরেকটু কাছে এনে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। কি করছেন? লাগছে তো। ব্যথাতুর কণ্ঠ হিয়ার। লাগুক, আই এম ক্রেভিং ফর ইউ সোনা। হিয়ার কোমরটা আরেকটু চেপে ধরল নিলয়। নিম্নাংশে অপ্রীতিকর কিছু অনুভূত হতেই তলপেটে মুচড়ে উঠল হিয়ার। হাত পা শিরশির করে উঠল। মোচড়াতে থাকলো হিয়া কোল থেকে নামার জন্য। নিলয় ছালরা ঘাড় উঁচিয়ে নিজের ঠোঁট দ্বারা হিয়ার ঠোঁট আঁকড়ে নিল। সময়ের সাথে হিয়াও রেসপন্স করা শুরু করল নিলয়ের সাথে। নিলয়ের পৌরুষ সত্তা হিয়ার মাঝে নিবেদিত হতে আরো উদ্গ্রীব হলো এতে। নিজেকে আড়াল করতে নিলয়ের বুকেই মুখ লোকালো হিয়া। হিয়ার বাচ্চামো দেখে হেসে ফেলল নিলয়। টেনে হিয়াকে খাটে ফেলে দিল নিলয়, তারপর নিজে হিয়ার ওপর ঝুঁকল। আজকে যেখানে যেখানে ব্যথা দিব, কাল আবার সেখানে মলম লাগিয়ে দিব। আমি মারবো, আমি আদর করব, আমি ব্যথা দিব, আমিই সারাবো। মাথায় থাকে যেন। বলেই আবার হিয়ার ওপর নিজের আধিপত্য চালাতে শুরু করলো। স্বামীর ছোঁয়ার লাল নীল ব্যথার শীতকারী নিঃশব্দ রাতের গভীরতা আরও ভারী হলো। নিজের নারী সত্তাকে দ্বিতীয়বারের মতো সঁপে দিল তার আখ্যায়িত গুন্ডা নামক পুরুষটির কাছে। অন্তরঙ্গ মুহূর্তে নিলয়ের আদুরে পিচ্ছি পিচ্ছি ডাকটি কিশোরী মন পুলকিত করছে। তার নিলয় ভাইটা সবসময় যেন এরকম থাকে মনে মনে দোয়া করল হিয়া। ঘড়িতে তখন বেলা 12টা ছুঁই ছুঁই। মাথার উপর সূর্যের তাপ প্রখর
তবে হিয়ার ঘুম ভেঙেছে সবে। সারা শরীর বারবার নেতি আসছে, শরীরে শক্তি বলতে কিচ্ছু পাচ্ছে না। শোয়া থেকে উঠল হিয়া। এভাবে শুয়ে থাকলে আরও খারাপ লাগবে। রাতে প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল। নিলয়ের হাতেই কোনো রকম গোসল করেছিল। লজ্জায় তখন হিয়ার কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছিল। তারপর রাতের খাবার গরম করে এনে খাইয়ে দিয়েছিল। খাবার খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। নিলয় কখন পাশ থেকে উঠে গিয়েছে সেটাও বলতে পারবে না সে। এর মধ্যে কতবার নিলয়ের চোখ রাঙানি ধমকানি খেয়েছে আল্লাহ মানো। খাবার খাসনি কেন, এত উইক কেন, এটা সেটা কত কি। তার শুধু এতটুকুই মাথায় গেঁথেছে, এ লোকের কাছে গিরগিটিও ফেল করবে। এই নরম তো এই গরম, আজব লোক। চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসলো হিয়া। লম্বা চুলগুলো এখনও একটু ভেজে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে একটা সুন্দর ফ্রেঞ্চ বেনি করে নিল। পরনে কালো রঙের ফ্রক, লেগিংস। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই বিধায় স্কার্ফটা গলায় পেঁচিয়ে নিচে নামলো। দুর্বলতায় শরীর ঝিমিয়ে থাকলেও চোখে মুখে এক ধরনের উজ্জ্বলতা যেন ঠিকরে পড়ছে। ড্রয়িং রুমের সোফায় বসে মোবাইল ঘাঁটছে আনায়া। পাশে জেরিন বসে বসে কার্টুন দেখছে আর চিপস চিবোচ্ছে। পাশ ফিরে দেখলো হিয়া নামছে সিঁড়ি দিয়ে। সে হিয়া আসতেই বলা শুরু করলো, হিয়া, তোমার নাকি শরীর ভালো না? শরীর কি বেশি খারাপ? সকালে দেখলাম ভাইয়া তোমার রুমে থেকে বের হয়েছে। সে সকালে নিলয়কে হিয়ার রুম থেকে বের হতে দেখেছিল। তার একটু কেমন যেন লেগেছিল বিষয়টা। জেসমিন বেগমও এসেছিলেন মেয়েদেরকে ডেকে আনতে নাস্তার জন্য। এসে মেয়েকে ভ্রু কুঁচকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করাতে নিলয়কে সকাল সকাল হিয়ার রুম থেকে বের হতে দেখেছে। এই বিষয়ে মাকে জানালো জেরিন। জেসমিন বেগম আমতা আমতা করে মেয়েকে জানালেন হিয়া অসুস্থ হয়ে গিয়েছিল রাতে, তাই হয়তো সকালেও একটু দেখে গেল শরীর এখন কেমন। এটাই হবে হয়তো। মায়ের কথায় বুঝ মানল জেরিন আক্তার। মানুষ চেক আপ করতেই পারে, তার উপর আবার বোন। কিন্তু হিয়ার হঠাৎ কি হলো? ভাবতে ভাবতেই নিচে নেমে গিয়েছে জেরিন। মেয়ে যে তার বেশি কিছু ভাবেনি এটা বুঝে হাফ ছাড়েন ভদ্রমহিলা। তিনি কাল রাত ভেবেছেন তার স্বামী আসলে না হয় এ বিয়ের বিষয়ে সরাসরি কথা বলবেন। বাড়িতে গিয়ে না হয় তার ননাস ছেলে মেয়েদের জানাবে। আনায়া শিহাব এখানে বিয়ের কথা শুনে কোন রিয়াক্ট করলে বিষয়টা লজ্জাজনক হবে। নিলয়ের কানেও যেতে পারে, তাই তিনি ভেবেছেন বাড়িতে গিয়ে সকলকে জানাবে। এখন বেড়াতে এসেছে ব্যারাক। তার ভাই ভাবিকেও জানিয়েছে, তারাও সায় দিয়েছে এতে। এখন ভালো আছি জেরিন, একটু অসুস্থ ছিলাম আর কি। হিয়া এত কিছু জানে না। সে নর্মালি অসুস্থতার কথা বলল, কারণ সে 2 দিন আগেও অসুস্থ ছিল। সোফায় বসতে বসতে প্রতি উত্তর করল হিয়া। বসার সময় মাজায় ব্যথা অনুভব হলো। চোখ মুখ কুচকে মনে মনে নিলয়কে আচ্ছা মতো ধুয়ে দিল একটু। বাজে রোগ একটা। সকালে নিলয় হিয়ার রুম থেকে বেরিয়েছে শুনে কপাল কুচকে হিয়ার দিকে তাকালো আনায়া। মেয়েটাকে দেখতে অতটা অসুস্থ লাগছে না। নিলয় ভাইয়া ওই রুমে কি কেন গিয়েছিল? চট করে মাথায় আসলো, অসুস্থ বলে হয়তো দেখতে গিয়েছিল। তার মানে ভালোই প্রায়োরিটি পায় মেয়েটা তার ক্রাশের কাছে। বিষয়টা ভালো লাগলো না আনায়ার। হিয়ার চোখ সরিয়ে নিল, মুখটা তেতো হয়ে গেল ওর। কই, তার দিকে সকালে ভালো করে তাকালো না। সে ইচ্ছে করে নিলয়ের সামনাসামনি চেয়ারে বসেছিল, যেন নিলয় তাকে খেয়াল করে, কিন্তু কই কি। বরং সে সেধে সেধে এটা সেটা জিজ্ঞেস করে শুধু হু হা এতটুকুতেই উত্তর সেরেছে। আর এই মেয়েটাকে রুমে গিয়ে দেখে এসেছে। সে কোনো কথা না বলে আবার মোবাইলে নজর দিল। জানো হিয়া, আমরা ভেবেছি বিকেলে ঘুরতে বের হবো। ঢাকায় এসেছি, একটু ঘোরাঘুরি শপিং টপিং না করলে হয় বলো? চলো তুমি, জাইমা আপু, হানায়া আপু, আমরা ঘুরে আসি বিকেলে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল জেরিন। আমিও কোথাও যাইনি, এখানে এসে এখনো ভালোই হবে। চলো কোথাও থেকে ঘুরে আসি। জাইমা আপু আসলে জাইমা আপু আসলে আপুকেও রাজি করাবো। হ্যাঁ, খুশি হয়েছে হিয়া জেরিনের এই প্রস্তাবে। গ্রামের মেয়ে হলেও হিয়া যথেষ্ট আধুনিক পরিপাটি মার্জিত লুকে থাকে। ঘোরাফেরাও তার খুব পছন্দ। এখানে এসে অনাকাঙ্ক্ষিত সবকিছু সামলাতে সামলাতে ঢাকা শহরটা ঘুরে দেখার কথা মাথায় আসেনি। আনায়া বিরক্ত হলো জেরিনের কাছে। তারা যাবে ঠিক আছে, সাথে আবার এদের আউট ঝামেলা নেওয়ার কি দরকার? সে ভেবেছিল সে আর জেরিন একটু ঘোরাঘুরি করে নিলয়ের হসপিটালে যাবে, সেখানে গিয়ে নিলয়কে একটু দেখবে। এদের সাথে গেলে এটা করতে পারবে। বিরক্তিতে উঠে চলে গেল আনায়া। আনায়াকে এভাবে চলে যেতে দেখে সেদিকে তাকিয়ে রইল হিয়া। এটা আবার কেমন ধরনের মানুষ?
কারোর সাথেই কথা বলে না, কাউকে আগ বাড়িয়ে কথা বলার সুযোগও দেয় না। যাকে পৃথিবীর সকল মানুষ এক হবে কোনো কথা আছে, সেও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। অন্য কেউ হলে আরেক কথা হতো। যে মেয়ে তার নিলয় ভাইকে বিয়ে করতে চায় তার সাথে কিসের কথা? মনে মনে মুখ পিছিয়ে জেরিনের সাথে কথায় যোগ দিল। কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে ভার্সিটির গেটের বাইরে এসে দাঁড়ালো জাইমা। একটু আগেই ক্লাস শেষ হয়েছে। সাথে থাকা বান্ধবী সিনথিয়াকে বিদায় দিয়ে রিকশার জন্য এদিক সেদিক তাকালো জাইমা। মধ্য দুপুর হওয়ায় গাড়ির আনাগোনা একটু কম। দু একটা রিকশা যাই পাচ্ছে, সব প্যাসেঞ্জার নেওয়া, কোনো খালি রিকশাই দেখছে না। বিরক্ত হয়ে এবার হাঁটা শুরু করলো জাইমা। বিরক্তির মাত্রা বাড়াতে কোথা থেকে যেন গাড়ির হর্নের শব্দ অবিরাম বেজে যাচ্ছে তার কানের কাছে। পেছনে মাথা ঘোরালো জাইমা। দেখতে পেল পরিচিত একটা গাড়ি, পরিচিত একটা মুখ। বিরক্তিতে বড়া মুখটাতে এবার কাঠিন্যতা দেখা গেল। চোখ মুখ শক্ত করে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরল। জাইমাকে এভাবে ইগনোর করতে দেখে আসিফ গাড়ি থেকে বের হয়ে এলো তপ্ত মেজাজ নিয়ে। এই মেয়েটা পেয়েছে কি তাকে? দুয়ানা দামও দেয় না। আশ্চর্য! বড় বড় কদমে জাইমার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো আসিফ। দুজনের চোখ মুখই শক্ত হয়ে আছে। পথ ছাড়ুন। ছাড়ার জন্য আটকায়নি নিশ্চয়ই। কেন আটকেছেন? আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক নই আমি। তুমি জানো কেন আটকেছি? এক কথা কতবার বলতে হবে প্লিজ? বলেন কেন? আমি বলতে বলেছি? গাড়িতে এসে বসো। রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে আমি চাই না। না, আমি যাব না। আপনার সাথে পথ ছাড়ুন। মেজাজ হারাচ্ছে আসিফ। আজকে কালকে ধরে তো মেয়েটাকে মানাতে চাচ্ছে না আসিফ। তাহলে কেন তাকে বুঝছে না মেয়েটা? সে কি এতটাই অপছন্দের পাত্র? জাইমার হাত চেপে ধরলো আসিফ। এক প্রকার জোর করেই গাড়ি টেনে বসালো জাইমাকে। চেঁচাচ্ছে জাইমা। যাব না আমি আপনার সাথে। রাস্তায় আমার সাথে গুন্ডামি করা হচ্ছে। ভাইকে বিচার দিয়ে দিব আমি। গুন্ডামি করে একবার বিয়েটা করি, তখন না হয় বিচার সালিশ যা বসানোর বসিও। এ কথা যেন জাইমার বিগড়ে যাওয়া মেজাজে ক্যারোসিন ঢেলে দিল। আরও জোরে চেঁচিয়ে এটা সেটা বলা শুরু করলো। গাড়ি এসে থেমেছে এহসান মঞ্জিলের গেটের সামনে। জাইমা থেমেছে কিছুক্ষণ আগে। এখন পুরোপুরি শান্ত। আমায় কেন ভালোবাসা যায় না জাইমা? শান্ত নিষ্প্রভ কণ্ঠে প্রশ্ন আসিফের। জাইমা নিশ্চুপ। আমি কি বেশি অযোগ্য তোমার? এবারও নিশ্চুপতা। কতগুলো কলগুলো অন্তত পক্ষে তোলো। তোমার কণ্ঠ না শুনলে ভালো লাগে না আমার। গাড়ির লক খুলে দিল আসিফ। লক খুলতেই জাইমা বের হতে দেরি করল না। সাথে সাথে গাড়ি ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল আসিফ। এই মেয়েটা জানে কতটা ব্যস্ততার মাঝেও সে এসেছিল ওর জন্য। গাড়িটা চোখের আড়াল হতেই গেট পেরিয়ে ভেতরে ঢুকলো জাইমা। চোখ বেয়ে জল পড়ছে। তাদের মতো মানুষের কাছে আসিফ আশফাকের মতো ভালোবাসা বামন হয়ে চাঁদ পাওয়ার মতো। সে বামন হয়ে চাঁদ পেতে চায় না, হাতও দিতে চায় না, কিন্তু চোখ যে অন্য কথা বলছে। যে যার যার মতো রেডি হচ্ছে। রুমে আসরের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। হিয়া একেবারে নামাজ পড়ে রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। তারা ঠিক করেছে নিলয়দের বাড়ি থেকে কিছুটা দূরে একটা সুন্দর পার্ক আছে যেখানে যাবে বলে। জাইমাকেও রাজি করিয়েছে। রেডি হয়ে নিচে নামলো সকলে। শিরিন হক জেসমিন বেগম বারবার করে বলে দিলেন সকলে যেন একসাথে থাকে, আবার সন্ধ্যা নামার আগে যেন ফিরে আসে। নিলয়কে জানাতে দেয়নি হিয়া। দেখা যাবে তাদের যেতে না করে দিলে সকলের আনন্দটাই মাটি হয়ে যাবে। বাড়ির গাড়ি নিয়ে বের হলো চারজন। পার্কে পৌঁছাতে পৌঁছাতে 5:30 বেজে গেছে। চারদিকে কত মানুষ, কত কপতি জোড়ায় জোড়ায় হাঁটছে হাতে হাত রেখে। তাদের দেখে হিয়ার একটু নিলয়ের কথা মনে পড়ল। তার মনে হয় এ জীবনে নিলয় ভাইয়ের সাথে এভাবে হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে হাঁটা হবে না। এরকম করতে চাইলে দেখা যাবে সকলের সামনে থাপ্পড় মেরে বলবে, এরকম নিব্বিদের মতো চিপকে আছিস কেন? বেশি প্রেম পেলে রুমে চল। হ্যাঁ। বড় বড় নিঃশ্বাস সালো হিয়া। তারা এখন বসে আছে একটা ফুচকার স্টলে। ঘুরতে আসবে, তবে ফুচকা খাবে না এটা কি হয়? প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে। তারা ঠিক করেছে ফুচকা খেয়েই বাড়ি চলে যাবে। গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলে দেবে একটু পর।
সবাই এটা সেটা নিয়ে টুকটাক কথা বলছে। হঠাৎ করেই আনায়া জেরিনকে বলে উঠল, আমি একদিন নিলয় ভাইয়ার সাথে ঘুরতে আসবো এখানে। কত কপত কপতি দেখতে পাচ্ছিস? তাদের মতো আমরাও হাতে হাত রেখে হাঁটবো। আমাকেও সাথে রেখে আপু, কাবাব মে হাড্ডি হয়ে থেকে যাব আমি। বলেই চোখ টিপ দিল জেরিন। আনায়া হেসে ফেলল ওর কথা শুনে। তোকে ফটোগ্রাফার হিসেবে সাথে রাখবো, আমাদের কাপল পিক তুলে দিবি। হেসে বলল আনায়া। তাদের দু বোনের কথা শুনে হিয়ার আবার অস্বস্তি হতে শুরু করলো। তারা স্বামীকে নিয়ে কেন টানাটানি করছে? আজব তো, ওরা কি জানে না হিয়া আর নিলয়ের বিয়ের কথা? নিজে মুখ ফুটেই বা কিভাবে নিজের বিয়ের কথা বলবে? কিভাবে বলবে তোমরা আমার নিলয়ের ভাইকে নিয়ে টানাটানি করছো কেন? উনি আমার স্বামী। বা হাতের মুঠোয় চাপ পড়লো হিয়ার। চেয়ে দেখলো জাইমা তাকে চোখ দিয়ে আশ্বস্ত করছে প্যানিক না হতে। আমাদের মতন মিঙ্গেলদের কাজই হচ্ছে কাপালদের ছবি তুলে দেওয়া। সমস্যা নেই, এটা করলেও রাজি। বলেই হাসলো জেরিন। সিঙ্গেল থাকতে হবে না সুন্দরী, এদিকে একটু তাকাও। তোমার এক ইশারাতে তোমায় ডাবল বানাতে রাজি। বিচ্ছিরিভাবে হাসির শব্দ পাওয়া গেল পেছন থেকে। কয়েকটা ছেলে হাসতে হাসতে তাদের সামনে খালি চেয়ারে ধপ করে বসে পড়ল। এক একটার বয়স 22 কি 23 হবে হয়তো। ওরা চারজনই কিছুটা ঘাবড়ালো এতগুলো ছেলে দেখে। কি সোনামণিরা, দেখে তো মনে হচ্ছে সবগুলোই সিঙ্গেল। এই বয়সে রাতে একা ঘুমাতে কষ্ট হয় না? বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল ছেলেগুলো। তোমরা চাইলে তোমাদের একাকী রাত কাটানোর কষ্টটা আমরা গুছিয়ে দিতে পারি। কিরে, কি বলিস তোরা? পাশের ছেলেগুলোকে জিজ্ঞেস করলো সামনে বসা ছেলেটা। সকল ছেলেগুলো হৈ হৈ করে উঠল। জাইমারা উঠে দাঁড়ালো, এখান থেকে চলে যেতে হবে। অযথা এই নোংরা ছেলেগুলোর সাথে কথা বাড়ানোই মূর্খতা। জেরিন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাত ধরে থামিয়ে দিয়েছে জাইমা। কি দরকার? হিয়া যে এরকম ছেলেদের ভয় পায় বিষয়টা তা না, কিন্তু নতুন জায়গা, তার উপর বাড়াবাড়ি করতে গিয়ে যদি নিলয়ের কানে চলে যায়। তাদের গ্রামের মেম্বারের ছেলে তাকে একবার রাস্তায় টিজ করেছিল। সেদিন সে মাথা নিচু করে বাড়ি ফিরে এসেছিল। মেম্বারের ছেলে বলে কিছু বলতে যায়নি, তবে সারা রাত ছটফট করেছে। এই লম্পটকে ছেড়ে দিয়ে আসা ঠিক হয়নি। সে মনে মনে ঠিক করেছিল আবার তার সাথে এমন করতে আসলে জুতো দিয়ে বাড়ি দিয়ে আসবে। যা হবার হবে, পরে দেখা যাবে। কিন্তু ওমা, সে কয়েকদিন লম্পটটাকে দেখলই না, উল্টো শুনল কে যেন মেরে হাড়গোড় ভেঙে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। সে কিছুটা অবাক হয়েছিল, তবে খারাপ লাগেনি। লম্পটার একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। সবার সাথেই এমন করতো অসভ্যটা। ইয়ারা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেগুলো উঠে ওদের সামনে দাঁড়ালো। বিদঘুটে হেসে বলল, কি আর তোর সইছে না? এখনই লাগবে? সি, ওদের চারজনেরই গা ঘিন ঘিন করে উঠল। হিয়া আর নিজেকে আটকাতে পারলো না। সামনে থাকা জেরিন আনায়কে সরিয়ে ছেলেটার মুখের উপর থুথু নিক্ষেপ করলো। ঘৃণায় তার শরীর রিরি করছে। ছেলেগুলো যেন এতে খ্যাপা সার হয়ে গেল। বা বিশ্রী ভাষায় গালি দিয়ে তেড়ে গেল হিয়ার দিকে ওরা হাতের কবজি চেপে ধরতে। তবে আগেই কোথাও বাধা প্রাপ্ত হলো। ঘাড় ঘুরিয়ে দেখলো তাদের থেকে বছর 5 বড় একটা ছেলে তার গেঞ্জির কলার ধরে টেনে রেখেছে। তুই কোন মাদার রে? স্যার বলছি, চিনিস আমায়? আমি কে? ছেলেগুলো মূলত এ এলাকায় নতুন এসেছে। পাতি মাস্তান হয়েছে কিছুদিন হবে। আসলাম খন্দকারের লোকের পা চাটা চামচা। না, চিনি না। চেনা আমায়, শান্ত কণ্ঠে বলল যুবকটি। আমি আসলাম খন্দকারের লোক। স্যার বলছি, নয়তো এক্ষুনি উঠিয়ে নিয়ে যাব আস্থানায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল ছেলেটা। চারিদিকে সন্ধ্যা নেমেছে আরো আগে, কিন্তু চারিদিকে সাদা বাতির আলোয় আলোকিত চারিপাশ। সবকিছু ঝকঝকে ফকফকে একদম। সে ঝকঝকে ফকফকে আলোয় জাইমা রকিবকে দেখে অনেকটা স্বস্তি পেল। যাক, তাদের আর চিন্তা নেই। সে এসব খুব ভয় পায়। জয়নাল এহসানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাড়িতে আসা যাওয়ায় রকিবকে ভালোভাবেই চেনে জাইমা। রকিব আশফাক আসিফের চাচাতো ভাই। রকিবও চেনে জাইমাকে। আচ্ছা, খুবই ভয় পেলাম তোর আসলাম বাবার নাম শুনে। বলেই বিদ্রুপের হাসি হাসত রকিব। ছেলেগুলো যেন আরও খেপে গেল, তেড়ে গেল রকিবকে মারার উদ্দেশ্যে। 1-2 করে সবগুলোকেই সেই রকমের কেরানি দিল রকিব। সাথে নিজেও 2-1টা খেল।
এমপির অ্যাসিস্ট্যান্ট হওয়ায় কিছুটা ট্রেনিং প্রাপ্ত রকিব এসবে। জেরিন হাঁ হয়ে দেখছে রকিবকে। তার কাছে এখন রকিবকে সুপার হিরোর ওপরেরটা যা আছে তা লাগছে। সে পুরাই ফিদা। হাউ কিউট, অস্ফুট স্বরে বলল জেরিন। এসব মারামারি শেষ অবস্থায় রকিবের সাথে আরও কয়েকটা ছেলে পেলে এসে হাজির হলো এখানে। সকলেই রকিবের সাথে যোগ দিয়েছে। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো আসিফ। এসেই জাইমার কাছে গিয়ে হাত পা চেক করা শুরু করলো। দেখি দেখি কোথাও লেগেছে কিনা। হাঁপাচ্ছে আসিফ। রকিবের থেকে খবর পেয়ে কোনো রকম গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। আসিফের কাণ্ডে বিরক্ত হয়ে সরে দাঁড়ালো জাইমা। জেরিন দেখছে আসিফকে। সে চেনে আসিফকে নিলয়ের বন্ধু হিসেবে। বাপ্পা, জাইমা আপুর জন্য এত দুশ্চিন্তা। সামথিং সামথিং। ভাই মনে না তো আমি মারামারি করছি, আমাকে দেখে আমি ঠিক আছি কি না। কথা বলে আসিফের মজা উড়ালো রকিব। এবার জাইমা কিছুটা লজ্জা পেল। জেরিন ভাবছে এরা কি পরিচিত নাকি। আনায়া ভ্রু কুচকে আছে, এরা আবার কোন নমুনা। তার ক্রাশ বয় কই। জোরে গাড়ি ব্রেক কষার শব্দে সকলে সেদিকে তাকালো চোখ ঘুরিয়ে। নিলয় এসেছে। কালো রঙা গাড়িটার ড্রাইভিং সিট থেকে নেমে সজোরে গাড়ির দরজাটা লাগালো নিলয়। রাগে তার শরীর কাঁপছে। তার বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকালো। গাড়ির দরজা লাগানোর শব্দে সকলে সতর্ক হলো। তাদের ভাই কি পরিমাণ রেগে আছে তারা আন্দাজ করে ছেলেগুলোকে ঘিরে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ি স্থির হয়ে। সকলের দৃষ্টি নিলয়তে নিবদ্ধ। যার সাদা শার্টের গোটানো হাতে রিস্টওয়াচ, যার চলনে বলনে আভিজাত্য, হাঁটার প্রতিটি কদমে কর্তৃত্ব যেন উপচে উপচে পড়ছে। ফর্সা চেহারা লাল হয়ে আছে, যা রাগের বহিঃপ্রকাশ। হাউ ম্যানলি, ও মাই গড। একই সুরে বলে উঠল দুবোন। হিয়ার এত সব দেখার সময় কই। তার মন আল্লাহ আল্লাহ জপছে। এখন কি না কি হয় সেটা ভেবে সে কিছুটা গুটিয়ে গেল জাইমার পেছনে, যেন তাকে দেখতে না পাওয়া যায়। আসলে কি নিজেকে লুকাতে পারলেও ছেলেগুলো নিলয়কে দেখে অনেকটা ভয় পেল। সামনাসামনি না দেখলেও তারা নিলয়ের ছবি দেখেছে, জানে এই লোকটা কেমন। এই মেয়েগুলো কি নিলয়ের পরিচিত? কার কাছ থেকে অনুমতি নিয়ে তোরা এখানে এসেছিস? জবাব দে। পুরো পার্ক কাঁপিয়ে চেঁচিয়ে উঠল নিলয়। এরা জানে তাদের কত শত্রু। রাজনীতিতে ভালোই আড়ালেও কত শত্রু থাকে। সবাই মুখোশ দাঁড়িয়ে। আজকে যদি তোর গুপ্তচর রকিবকে খবর না দিত, কত বাজে কিছু হতে পারতো কল্পনা আছে এসব? রকিব যদি আসতে দেরি করতো কি হতো? কি হলো জবাব দে। আমায় জানালি না কেন? আবার চেঁচিয়ে উঠল নিলয় ওদের ওপর। সে নিজের রাগকে সংবরণ করতে পারছে না। হিয়া আপনাকে জানাতে দেয়নি ভাইয়া। আনায়া বলে উঠল। নিলয়ের চোখে হিয়াকে অপরাধী করতে পেরে সে মনে মনে পৈশাচিকভাবে হাসল। তার এই মেয়েটাকে একদম সহ্য হয় না কেন জানি। ক্ষিপ্ত দৃষ্টি ফেলল নিলয় জাইমার পেছনে, যেখানে আপাতত ভয়ার্ত মুখে মাথা উকে দিয়ে আছে। নিলয়কে এদিকে তাকিয়ে থাকতে দেখে আবার মাথা আড়াল করে ফেলল হিয়া। আবার কিছু বলতে যাবে নিলয় আসিফ এসে হাত ধরে থামিয়ে দিল। থাক ভাই, এদিকে আর সিনক্রেট করিস না, এমনিতেই মেয়েগুলো ভয় পেয়ে আছে। আর দেখ চারদিকে মানুষ দেখছে, ভিডিও করছে, এগুলো আবার খবরে ছাপে যাবে আগামীকাল। চারিদিকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, ভিডিও করছে, কেউ কেউ দেখে দেখে চলে যাচ্ছে। এখনকার মানুষের কাজই এগুলো। কে কি করছে, কোথায় কি হলো, কে বিপদে পড়লো, এগুলো অনলাইনে ছেড়ে ভাইরাল হয়। এই মানুষকে সাহায্য করা এখন এদের মাথায় আসে না। এর আগে হাত চলে যায় মোবাইলের ক্যামেরায়। আগে ছবি তোলা যাক, একটু ভিডিও করে নিই, তারপর বাকি সব। রকিব এগিয়ে আসলো নিলয়ের দিকে। ভাই ছেলেগুলো কি করব? ঘুরে ছেলেগুলোর দিকে তাকালো নিলয়, যারা এখন মাটিতে পড়ে আছে মার খেয়ে। সবগুলোকে গোডাউনে নিয়ে যা, আমি আসছি। জি ভাই। বলেই রকিব ছেলেগুলোকে টেনে তুলল। হিয়াদের পাশ দিয়ে ছেলেগুলোকে নিয়ে যেতে যেতে যে ছেলেটার মুখে হিয়া থুতু মেরেছিল, সে ছেলেটা হিয়ার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল, একবার সারা পাই তোকে খেয়ে ছাড়বো মা। ছেলেটার বিড় বিড়ানি কথা হিয়া জাইমা দুজনেই শুনল, সাথে আরেকজনও শুনল। এই রকিব, রিভলভারটা দে তো। অপেক্ষা করল না নিলয় রকিবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেলেটার পায়ে গুলি করে দিল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটা। গুলির বিকট শব্দে, ঘটনার আকস্মিকতায় সকলেই হতবিহ্বল। কি হলো সেকেন্ডের মধ্যে? ছেলেটার বুকে পাড়া দিয়ে নিল জিজ্ঞেস করল, কি বললি? আবার বল বাস্টার্ড।
বল কি বললি এইমাত্র তুই? বলে আবার গান ওঠালো গুলি করার জন্য। ছেলেটা প্রাণে নিজের জীবন ভিক্ষা চাইছে। ভাই ভাই এখন ছেড়ে দিন প্লিজ, যা করার গোডাউনে গিয়ে করেন। বলেই ছেলেটাকে ছাড়িয়ে তাদের জিপের দিকে চলে গেল। সে জানে এসব কিছুই কাল খবরে ছাপে, আর তার সামাল দিতে দিতে ঘাম ছুটে যাবে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে হিয়া। সে এতদিন শুধু শুনে এসেছে নিলয় ভাইয়া রাজনীতি করে, তাই বলে লোকটা এতটা ভয়ঙ্কর। সে আজ নিলয়ের আরেকটা রূপকে চিহ্ন। ভয়ে তার দেহ মন কুকড়ে আছে, সারা শরীর ঠান্ডা হয়ে আছে, কোনো নড়াচড়া করতে পারছে না। আসিফ, ওদের বাড়ি পৌঁছে দিয়ে আস।